where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। এই করোনা আবহে আমরা নিমজ্জিত, স্কুল কলেজ সবই বন্ধ, তাই তো? আমাদের যে দৈনন্দিন টিচিং লার্নিং প্রসেসের মধ্য দিয়ে শ্রেণীকক্ষের মধ্যে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষক শিক্ষার্থীর যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যে পাঠদান প্রক্রিয়া, তা তো আজ ব্যাহত। কিন্তু জেলা প্রশাসন, মালদা জেলা শিক্ষা দপ্তর উদ্যোগ নিয়েছে যে তোমাদের সামনে শিক্ষাটাকে পৌঁছে দেওয়া, তোমাদের কাছে শিক্ষাটাকে পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আমি সেই উদ্যোগের একজন সৈনিক বা শরিক, সাধুবাদ জানাই সরকারের এই উদ্যোগটাকে। আমি আজ তোমাদের ক্লাস 11 একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পড়াবো। আমরা বিগত ক্লাসে রাষ্ট্রের উৎপত্তি নিয়ে ঐশ্বরিক মতবাদ এবং বলপ্রয়োগ মতবাদ আমরা জেনেছি, পড়েওছি। রাষ্ট্র ঈশ্বর সৃষ্টি করেছেন, তার নির্দেশে পরিচালিত আমরা জেনেছি। এবং রাষ্ট্র একটা শক্তির দ্বারা, যুদ্ধ বিগ্রহের দ্বারা, একটা সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্রের উদ্ভব হয়েছে, এটা আমরা জেনেছি। আজকে কি জানবো? যে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে আমরা আজকে সামাজিক চুক্তি মতবাদটাকে জানব এবং বুঝব। রাষ্ট্র যে উদ্ভব হয়েছে, রাষ্ট্রের যে উৎপত্তি ঘটেছে সামাজিক মতবাদের দ্বারা, অর্থাৎ সামাজিক চুক্তির দ্বারা। সমাজের মানুষ চুক্তি করে রাষ্ট্র তৈরি করেছে। তো মানুষের চুক্তির প্রয়োজন হলো কেন? আমরা একটু উদ্ভবটা দেখে নেব। যে প্রাচীনকালে বিভিন্ন দেশের ধর্মগ্রন্থ, যেমন ভারতের মহাভারতের শান্তি পর্বে, কৌটিল্যের অর্থশাস্ত্রে, বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট, সেই সব আলোচনায় আমরা দেখেছি যে রাষ্ট্র চুক্তির দ্বারা তৈরি হয়েছে বা রাষ্ট্রের উৎপত্তি হয়েছে চুক্তির দ্বারা। তার কিছু সন্ধান বা ইঙ্গিত পাওয়া গেছে বিভিন্ন দেশের ধর্মগ্রন্থ থেকে। প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস এবং সোফিস্ট দার্শনিকগণ, রোমান দার্শনিক পলিবিয়াস, সিসেরো, তারপরে কি
হল্যান্ডের গ্রোটিয়াস, এই সমস্ত দার্শনিকদের আলোচনায় আমরা রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে যে সামাজিক চুক্তির একটা ভূমিকা রয়েছে তার একটা ইঙ্গিত আমরা পেয়েছি। ষোড়শ শতকে জার্মান দার্শনিক রিচার্ড হুকার, জার্মান দার্শনিক কি? রিচার্ড হুকার ষোড়শ শতকে একজন জার্মান দার্শনিক, তিনি তার রচনায় রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সামাজিক চুক্তির উল্লেখ করেছেন। কিন্তু সপ্তদশ শতকের আগে পর্যন্ত, পূর্ব পর্যন্ত রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সামাজিক চুক্তি মতবাদের যে ভূমিকা রয়েছে বা সামাজিক চুক্তি মতবাদের যে ইঙ্গিত রয়েছে তা কিন্তু রাষ্ট্রচিন্তার জগতে সেইভাবে কোনো রকম আলোড়ন সৃষ্টি করতে পারেনি। বোঝা গেছে যে সপ্তদশ শতকের আগে পর্যন্ত রাষ্ট্রচিন্তার জগতে সামাজিক চুক্তি মতবাদটি সেইভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। সপ্তদশ শতকে এবং অষ্টাদশ শতকের তিনজন বিখ্যাত দার্শনিক, ব্রিটিশ দার্শনিক হবস এবং লক আর ফরাসি দার্শনিক রুশো, কি বললাম? হবস, লক, রুশো সপ্তদশ শতক এবং অষ্টাদশ শতক এদের যে আলোচনা রাষ্ট্রচিন্তার জগতে এই তিনজন দার্শনিক একটা আলোড়ন সৃষ্টি করলেন। কি? যে না, চুক্তির ফলে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে, রাষ্ট্র তৈরি হয়েছে। হবস, লক, রুশো। হবস, লক হলেন ব্রিটিশ দার্শনিক, আর রুশো হলেন ফরাসি দার্শনিক। তাহলে এই হবস, লক, রুশো এরা সপ্তদশ অষ্টাদশ শতকে রাষ্ট্রচিন্তার জগতে সামাজিক চুক্তি মতবাদটাকে তুলে ধরলেন, রাষ্ট্রচিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে চুক্তিটা কেন? মানুষ চুক্তি করে রাষ্ট্র তৈরি করেছে কেন? কেন তৈরি করলো? রাষ্ট্রচিন্তার যে বিকাশ, সমাজের যে বিকাশ, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে রাষ্ট্র দেখছি গোটা বিশ্ব জুড়ে, রাষ্ট্রের অভ্যন্তরীণ কার্যাবলী, বৈদেশিক কার্যাবলী, তার নিয়ম নীতি, নির্বাচন পদ্ধতি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি আজ থেকে 200 বছর আগে কিংবা আজ থেকে 400 বছর আগে, 500 বছর আগে, 1000 বছর আগে বা 2000 বছর আগে রাষ্ট্র তো এরকম ছিল না। রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের কার্যাবলী, এই ধ্যান ধারণা তো সেই সময় ছিল না। এই তিনজন দার্শনিক হবস, লক, রুশো এরা কল্পনার উপর দাঁড়িয়ে
কারণ সামাজিক যুক্তি মতবাদ কল্পনাপ্রসূত মতবাদের মধ্যে একটি অন্যতম মতবাদ। এরা কল্পনার উপর দাঁড়িয়ে রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সামাজিক যুক্তি মতবাদকে প্রতিষ্ঠা করেছেন। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এইসব যুগে রাষ্ট্রের চিন্তা তো ছিল না। তো সমাজ বিকাশের এমন একটা সময় ছিল, সমাজ বিকাশ যে ঘটছে এমন একটা সময় ছিল যে মানুষের মধ্যে কোনো রাজনৈতিক চেতনা ছিল না। তাহলে আমরা কি করে এখন আমরা জানব যে সামাজিক যুক্তি মতবাদের মূল বিষয়টা কি? সামাজিক যুক্তি মতবাদের মূল বিষয় কি বললাম? সমাজ বিকাশের এমন একটা সময় ছিল যেখানে মানুষের মধ্যে কোনো রাজনৈতিক চেতনা ছিল না। রাজনৈতিক চেতনা শূন্য মানুষ ছিল সমাজ বিকাশের এমন একটা সময়। তো সেই সময় যখন মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা ছিল না, তাহলে তাদের মধ্যে রাষ্ট্র কি, সরকার কি, এইসব ভাবনার অবকাশও ছিল না। যখন একটা সময় সমাজ বিকাশের একটা জায়গায় যখন মানুষের মধ্যে রাজনৈতিক চেতনাই ছিল না, তো তাদের মধ্যে রাষ্ট্র, সরকার এই বিষয়গুলো তাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হতোও না। তাহলে মানুষ কি করতো? তাহলে মানুষ একটা প্রাকৃতিক রাজ্যে বসবাস করত। প্রাকৃতিক রাজ্যে বসবাস করত, প্রাকৃতিক যে আইন সেগুলো মেনেই চলত। মূলত রাষ্ট্র ছিল মূলত প্রাকৃতিক রাজ্য ছিল কীরকম? প্রাক সামাজিক বললাম। মূলত প্রাক সামাজিক ছিল। প্রাক সামাজিক মানে সমাজ তৈরি হয়নি। প্রাক সামাজিক, প্রি সিচুয়েশন অফ সোসাইটি, সমাজ তৈরি হয়নি। যদি সমাজ তৈরি না হয় তাহলে মানুষের মধ্যে যে সামাজিক গুণাবলী কি, সহযোগিতা, ত্যাগ, সহনশীলতা, সাম্য, স্বাধীনতা, এগুলো ধারণাও ছিল না। কারণ মানসিক গুণাবলী তখন বিকাশ ঘটবে না। কারণ প্রাক সামাজিক, যার ফলে যখন সমাজ তৈরি হয়নি তাহলে মানুষের মধ্যে সামাজিক গুণাবলীর বিকাশও ঘটেনি। তো এইরূপ অবস্থায় মানুষ একটা প্রাক সামাজিক অবস্থায় বসবাস করতেন। আবার একদল বলছেন যে না, প্রাকৃতিক রাজ্য ছিল প্রাক রাজনৈতিক। একদল বলছেন যে প্রাকৃতিক রাজ্য ছিল প্রাক রাজনৈতিক, অর্থাৎ সমাজ ছিল কিন্তু কোনো রাষ্ট্র বা সামাজিক প্রতিষ্ঠান ছিল না। তাহলে এরূপ অবস্থায় মানুষ একটা প্রাক সামাজিক এবং প্রাক রাজনৈতিক পরিবেশে মানুষ একটা বসবাস করত। তো এই যে প্রাক সামাজিক, প্রাক রাজনৈতিক, এখন রাষ্ট্র রয়েছে, সমাজও রয়েছে, আমরা কি দেখতে পাই? সমাজ কত দুর্বিষহ।
রাজনৈতিক পরিবেশ কত দুর্বিষহ, মানুষের খুন হচ্ছে, নিরীহ মানুষ খুন হচ্ছেন, রাজনৈতিক হিংসায় মানুষ খুন হচ্ছে। কিন্তু একটা সময় যখন প্রাক সামাজিক সমাজও ছিল না, প্রাক রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল না, তাহলে সেই সময়কার অবস্থা ভাবো তো। তাহলে মানুষ যে প্রাক সামাজিক প্রাক রাজনৈতিক এই যে প্রাকৃতিক রাজ্যে মানুষ বসবাস করত, তাহলে তাদের জীবনটা কেমন ছিল ভাবো। একটা দুর্বিষহ জীবন যাপন করত তারা, এটা অরাজক পরিবেশে এরা বসবাস করত। তাই মানুষ নিজেরা চুক্তি করে রাষ্ট্রের জন্ম দিয়েছে। এটাই হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের একটা মূল বিষয় রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে। মানুষ একটা অরাজক পরিবেশ, একটা দুর্বিষহ পরিবেশ, একটা বিশৃঙ্খল পরিবেশ, এই পরিবেশ থেকে মুক্তির জন্য চুক্তি করে একটা রাষ্ট্র তৈরি করেছে এবং তারপর থেকেই মানুষ রাষ্ট্রের আইন কানুন মেনে চলতে থাকে। এইভাবেই চুক্তিবাদীরা মনে করেছেন, সামাজিক চুক্তিবাদীরা মনে করেছেন যে চুক্তির ফলে এইভাবে রাষ্ট্র তৈরি হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, যে হবস, লক, রুসো, হবস, লক, রুসো, হবস, লক, রুসো এই তিনজন দার্শনিক হচ্ছেন সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা। যদি এসে কেউ প্রশ্ন আসে যে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তার নাম লেখো, তাহলে নিঃসন্দেহে হবস, লক, রুসো। তো এই হবস, লক, রুসো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হবস, লক আর রুসো 1588, 1588, 1679 জন্ম মৃত্যু, 1632, 1704, 1712, 1778। এই যে 1588 থেকে 1778 এর আমরা ডিউরেশন দেখব প্রায় 200 বছর, 190 বছর। হবস, লক, রুসো এরা বিভিন্ন সময় রাষ্ট্রচিন্তার জগতে এসেছেন এবং কল্পনার সাহায্যে তারা বর্ণনা করেছেন যে রাষ্ট্র চুক্তির দ্বারা তৈরি হয়েছে। তিনজন দার্শনিক চুক্তিবাদী, কিন্তু রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে এই তিনজন দার্শনিক ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তার চুক্তি মতবাদকে ব্যাখ্যা করেছেন। আমরা সেগুলো দেখব, জানব। যে হবস যে ব্যাখ্যা দিয়েছেন, লক সেই ব্যাখ্যা দেননি। আবার লক যা ব্যাখ্যা দিয়েছেন বা হবস যা ব্যাখ্যা দিয়েছেন, রুসো কিন্তু সেই ব্যাখ্যা দেননি। কিন্তু তারা তিনজন দার্শনিকই বলেছেন যে চুক্তির দ্বারা রাষ্ট্র তৈরি হয়েছে। তাহলে আমরা দেখে নেব তাদের দৃষ্টিভঙ্গিগত কী পার্থক্য রয়েছে। তিনজন তো চুক্তিবাদী এবং তারা তিনজনই বলেছেন যে চুক্তির দ্বারাই রাষ্ট্র তৈরি হয়েছে। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে। আমরা এবার দেখব এই হবসটাকে দেখব আমরা।
আমরা এবার দেখব কি এই হবসটাকে দেখব। হবস 1651 সালে লেভিয়াথান দার্শনিক হবস তার বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান 1651 সালে তার লেভিয়াথান গ্রন্থে প্রাকৃতিক রাজ্যের একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন। হবস বলেছেন যে মানুষ প্রাক সামাজিক পরিবেশে বসবাস করতেন। হবস কি বলেছেন? প্রাক সামাজিক পরিবেশে মানুষ বসবাস করতেন। প্রাকৃতিক রাজ্যের মানুষ একটা প্রাক সামাজিক পরিবেশে বসবাস করতেন। কোথায় বলেছেন? লেভিয়াথান গ্রন্থে 1651 সালে। প্রাক সামাজিক অর্থাৎ সমাজ তৈরি হয়নি। যখন সমাজ তৈরি হয়নি তাহলে এইরূপ অবস্থায় তাহলে মানুষের চরিত্র কেমন ছিল? স্বার্থপর চরিত্র ছিল। কি স্বার্থপর, আর কি ছিল? ক্ষমতা লিপ্সু। আর ছিল কি? আত্মকেন্দ্রিক। তাহলে হবস প্রাকৃতিক রাজ্যের বর্ণনা দিতে গিয়ে বলছেন যে মানুষ একটা প্রাক সামাজিক পরিবেশে বসবাস করতেন। প্রাক সামাজিক সমাজ নেই, সামাজিক গুণাবলীও নেই, সহযোগিতা, সহনশীলতা, সমব্যথিতা, সমর্মিতা, সাম্য, স্বাধীনতা নেই। কেন? প্রাক সামাজিক সমাজ নেই। তাহলে এই সমাজহীন পরিবেশে তাহলে মানুষ চরিত্রগতভাবে কেমন ছিল? স্বার্থপর, ক্ষমতা লিপ্সু আর আত্মকেন্দ্রিক। এই কারণে মানুষের মধ্যে দ্বন্দ্ব, হিংসা, দেশ, ঘৃণা, খুন, লুটরাজ লেগে থাকত। মানুষকে খুন করত। এই যে চরিত্র মানুষের স্বার্থপর, ক্ষমতা লিপ্সু আর আত্মকেন্দ্রিক, এই তিনটির দ্বারা প্রভাবিত হয়ে মানুষ প্রাক সামাজিক পরিবেশে কি ছিল? নিষ্ঠুর। এরা যুদ্ধ, বিগ্রহ, কলহ, দেশ, হিংসা, লুটরাজ ইত্যাদিতে ছিল এরা সিদ্ধহস্ত। হবস কি বলেছেন? প্রাকৃতিক অবস্থায় মানুষ ছিল নিঃসঙ্গ, দারিদ্র, পাশবিক, নিষ্ঠুর। এরকম একটা পরিবেশ, এই পরিবেশ থেকে মুক্তির জন্য মানুষ চুক্তি করে পূর্ণ ক্ষমতা কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করেছে। এই যে হবস প্রাকৃতিক রাজ্যের যে বর্ণনা দিলেন, তাহলে মানুষকে কি দেখলাম? পাশবিক, ঘৃণ্য, নিষ্ঠুর,
খুন, লুঠ, রাজের সিদ্ধহস্ত, এইরকম যে একটা দুর্বিষহ পরিবেশ, একটা অরাজক পরিবেশ, এই পরিবেশ থেকে মুক্তির জন্য মানুষ চুক্তি করেছে এবং চুক্তি করে পুরো ক্ষমতা অর্পণ করেছে কোথায়? কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদ বা রাজা বা শাসকের হাতে। পূর্ণ ক্ষমতা অর্পণ করেছে কোনো ব্যক্তি, ব্যক্তি সংসদ বা শাসকের হাতে। এখানে আমাদের মনে রাখতে হবে যে মানুষ চুক্তি করেছে, আর চুক্তি করেই পূর্ণ ক্ষমতা অর্পণ করেছে কোথায়? কোনো ব্যক্তি সংসদ কিংবা কোনো ব্যক্তি বা কোনো রাজা বা শাসকের উপর। এখানে মনে রাখতে হবে হবসের মতে চুক্তি হয়েছে একটি। কটা হয়েছে? একটি চুক্তি হয়েছে একটি। কাদের সঙ্গে চুক্তি হয়েছে? জনগণের সঙ্গে। জনগণের, এটা মনে রাখতে হবে। হবস বলেছেন যে চুক্তি হয়েছে একটি প্রাকৃতিক রাজ্যে, চুক্তি করে পূর্ণ ক্ষমতা কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করেছে এবং সে ব্যক্তি বা ব্যক্তি সংসদ চূড়ান্ত ক্ষমতার অধিকারী। চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তাহলে কেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী? এখন একটা প্রশ্ন যে সেই ব্যক্তি বা ব্যক্তি সংসদ চূড়ান্ত এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী, অর্থাৎ চরম ক্ষমতার অধিকারী। ব্যক্তি সংসদ বা ব্যক্তি রাজা বা শাসকের ক্ষমতাই চূড়ান্ত, সেটাই আইন। রাজা বা শাসক বা ব্যক্তি সংসদের আদেশই হচ্ছে আইন। কেন? নাগরিকরা, জনগণরা চুক্তি করে পূর্ণ ক্ষমতা অর্পণ করেছে কোনো ব্যক্তি সংসদের হাতে বা রাজা বা শাসকের হাতে। তাহলে সার্বভৌম কেন হলো সার্বভৌম? কারণ চুক্তি হয়েছিল একটি, জনগণের সঙ্গে জনগণের। জনগণ নিজেরা চুক্তি করে পূর্ণ ক্ষমতা অর্পণ করেছে ব্যক্তি সংসদের হাতে বা কোনো রাজা বা শাসকের হাতে। রাজা বা শাসক যেহেতু চুক্তিতে অংশগ্রহণ করেননি, এই জায়গায় বুঝতে হবে যে শাসক বা ব্যক্তি সংসদ তারা কিন্তু চুক্তিতে অংশগ্রহণ করেননি। তাই রাজা বা শাসক যদি চুক্তি লঙ্ঘন করেন তাহলে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না। তার মানে চরম রাজতন্ত্রের জন্ম দিলেন হবস। চরম রাজতন্ত্রের জন্ম দিলেন। কেন? হবস ছিলেন তৎকালীন সময়ে একজন রাজার বাড়ির গৃহশিক্ষক। এটা তোমাদের বইয়ে নেই। তিনি তার ক্ষুরধার লেখনীতে রাজার ক্ষমতাকে তিনি একটা সর্বোচ্চ শিখরে পৌঁছানোর ব্যবস্থা করেছেন এবং তার ব্যাখ্যাটাকে ওইভাবে সামাজিক চুক্তি মতবাদের যে ব্যাখ্যা, প্রাক সামাজিক পরিবেশের যে ব্যাখ্যা, প্রাকৃতিক রাজ্যের যে ব্যাখ্যা, তিনি এইভাবে ব্যাখ্যা করেছেন যে চুক্তি হয়েছিল একটি, জনগণের সঙ্গে জনগণের। এক, আর কি দেখতে পেলাম আমরা এখানে? আর কি দেখতে পেলাম? চরম রাজতন্ত্র। কেন? যে জনগণের সঙ্গে যেহেতু রাজা বা শাসক চুক্তিতে অংশগ্রহণ করেননি, সেহেতু রাজার বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করতে পারবে না, তার আদেশই আইন। তাহলে চরম রাজতন্ত্রের জন্ম দিয়েছেন। তাহলে হবস জন্ম দিয়েছেন
চরম রাজতন্ত্রের আর একটা দিক আছে। আর কি আছে? একটা আইনগত সার্বভৌমিকতা। কেন? হবস আইনগত সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন কিভাবে? এই যে প্রাক সামাজিক পরিবেশ থেকে, দুর্বিষহ পরিবেশ থেকে মুক্তির জন্য মানুষ চুক্তি করে পূর্ণ ক্ষমতায় ব্যক্তি সংসদ বা শাসক বা রাজার হাতে অর্পণ করেছেন। সেই রাজা বা শাসক চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী, চরম ক্ষমতার অধিকারী, তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না। তো চরম ক্ষমতার অধিকারী, তাহলে তিনি একটা আইনগত সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন। মনে রাখবে এই তিনটা জিনিস। আইনগত সার্বভৌমিকতার জন্ম হয়। তাহলে আমরা কি দেখলাম হবসের মতবাদে? হবসের মধ্যে চুক্তি হলো একটি, জনগণের সঙ্গে জনগণের। হবস জন্ম দিয়েছেন চরম রাজতন্ত্রের, কারণ শাসকের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করতে পারবে না। শাসক বা ব্যক্তি সংসদ যে আইন তৈরি করবেন সেটাই কার্য, তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না, কারণ জনগণের সঙ্গে রাজা বা শাসক চুক্তিতে আসেননি। অতএব তার দায়বদ্ধতা জনগণের কাছে নয়। আর আইনগত সার্বভৌমিকতা, কারণ শাসক বা ব্যক্তি সংসদের হাতে যে ক্ষমতা অর্পণ করা হয়েছে, তিনি যে আদেশ দেবেন সেটাই আইন, অর্থাৎ আইনগত সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন। বোঝা গেছে হবসের বিষয়টা? এবারে আমরা দেখব যে লক রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে যে সামাজিক চুক্তি মতবাদ, দার্শনিক লক কি বলেছেন আমরা দেখব। দার্শনিক লক 1632 জন্ম, 1704 তার মৃত্যু। 1690 সালে টু ট্রিটিজেস লক, দার্শনিক লক 1690 সালে টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট নামক গ্রন্থে সুন্দরভাবে প্রাকৃতিক রাজ্যের বর্ণনা দিয়েছেন এবং কীভাবে চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্রের উদ্ভব হয়েছে তাকে ব্যাখ্যা করেছেন হবস। লক বোঝা গেছে? লক 1690 সালে। হবস কল্পিত যে প্রাকৃতিক রাজ্য আমরা জানলাম, হবস যেভাবে প্রাকৃতিক রাজ্যের বর্ণনা দিয়েছেন, লকের বর্ণনা টোটালটা উল্টো। লকের আলোচনা পুরোটা উল্টো। লক বলছেন কি প্রাকৃতিক রাজ্য ছিল প্রাক রাজনৈতিক। খুব মনে রাখবে, প্রাক রাজনৈতিক, প্রাক সামাজিক নয়। তার মানে লকের মতে সমাজ ছিল, যেটা হবস বলেছিলেন প্রাক সামাজিক, সমাজ ছিল না, রাষ্ট্রের কথা তো আসেই না। আর লক বলছেন কি, তার টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট গ্রন্থে বলছেন যে প্রাকৃতিক রাজ্য ছিল প্রাক রাজনৈতিক, অর্থাৎ সমাজ ছিল কিন্তু
কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠান বা রাষ্ট্র ছিল না। যখন সমাজ যখন ছিল, তাহলে কি সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ ছিল, মানুষের মধ্যে সহযোগিতা, সহনশীলতা, সহানুভূতিশীলতা, সমব্যথিতা, সাম্য স্বাধীনতা বিরাজ করত মানুষের মধ্যে। মানুষ সাম্য স্বাধীনতা ভোগ করত। মানুষের মধ্যে কোনো রকমের হিংসা, দেশ, ঘৃণা কিছুই ছিল না। একটা সুন্দর একটা সমাজে মানুষ বসবাস করত, কারণ কিন্তু কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল না। তাহলে কি হলো? তাহলে মানুষ কিভাবে চলতো? প্রাকৃতিক রাজ্যে যে মানুষের মধ্যে সামাজিক গুণাবলীর অবস্থিতি, সহযোগিতা, সহনশীলতা, সাম্য, স্বাধীনতা, সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ সবটাই আছে, সাম্য স্বাধীন সব আছে। মানুষ প্রাকৃতিক আইন দিয়েই চলতো, প্রাকৃতিক আইনের অধীনেই থাকতো। তাহলে কি হলো যে আবার চুক্তি করতে হলো? তাহলে কি হলো? এত সুন্দর একটা পরিবেশ, প্রত্যেক মানুষের মধ্যে একটা সহযোগিতার বাতাবরণ, সাম্য স্বাধীনতা ভোগ করছে, তাহলে কি এমন হলো যে লক আবার বলছেন যে চুক্তির দ্বারা রাষ্ট্র তৈরি হয়েছে? হ্যাঁ, চুক্তি কখন করতে হলো? মানুষ যে স্বাভাবিক আইন বা মানুষ যে প্রাকৃতিক আইন মেনে চলতো, সেই প্রাকৃতিক আইনের কোনো সুস্পষ্ট সংজ্ঞা ছিল না। মানে প্রাকৃতিক আইন যে কি, তার সঠিক সংজ্ঞা ছিল না। আর কি ছিল না? প্রাকৃতিক আইন যে ব্যাখ্যা করবে, তার ব্যাখ্যা করার মতো কোনো প্রতিষ্ঠান ছিল না। যেমন এখন বর্তমান আমরা আধুনিক রাষ্ট্রে কী দেখছি? আইনকে বলবৎ করার জন্য, ব্যাখ্যা করার জন্য, আইনকে ব্যাখ্যা করার জন্য বিচার বিভাগ রয়েছে প্রত্যেকটা দেশে। আমাদের দেশেও তাই। আইনকে ব্যাখ্যা করে কে? বিচার বিভাগ। কিন্তু সেই সময় লক বলছেন যে মানুষ যে প্রাকৃতিক আইন মেনে চলতো, সেই প্রাকৃতিক আইনের কোনো সুস্পষ্ট সংজ্ঞা ছিল না, আইনকে ব্যাখ্যা করার মতো কোনো প্রতিষ্ঠান ছিল না, এবং আইনকে বলবৎ করার মতো কোনো সংস্থা ছিল না। এর ফলে মানুষের মধ্যে দেখা দিল আবার সেই অরাজক পরিবেশ, বিশৃঙ্খল পরিবেশ, একটা দুর্বিষহ পরিবেশ। সমাজ তখন আবার প্রাকৃতিক রাজ্য দুর্বিষহ হয়ে উঠল, একটা দুর্বিষহ পরিবেশ গড়ে উঠল। এই দুর্বিষহ পরিবেশ থেকে মানুষ মুক্তির জন্য চুক্তি করে রাষ্ট্রের সৃষ্টি করেছেন। তাহলে আমরা কি বললাম, কি বুঝলাম? হবসের মতো প্রকৃতি রাজ্য কি ছিল? হিংসা, দেশ, ঘৃণা, লুট, রাজ, খুন। কিন্তু লকের ক্ষেত্রে সেটা ছিল না। লকের ক্ষেত্রে যেহেতু প্রাক রাজনৈতিক, প্রাক সামাজিক নয়, মানে সমাজ ছিল কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল না, সেই ক্ষেত্রে এখানে কি মানুষের মধ্যে সহযোগিতা ছিল, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ সব ছিল। কিন্তু প্রাকৃতিক আইনকে ব্যাখ্যার জন্য, প্রাকৃতিক আইনকে বলবৎ করার জন্য, প্রাকৃতিক আইনের সুস্পষ্ট সংজ্ঞা না থাকার জন্য সেই প্রাকৃতিক পরিবেশটা একটা দুর্বিষহ আকার ধারণ করল। এই দুর্বিষহ পরিবেশ থেকে মুক্তির জন্য মানুষ চুক্তি করে রাষ্ট্রের জন্ম দিয়েছেন বলে লোক মনে করেন। বোঝা গেছে? এবার জানতে হবে যে লকের মধ্যে চুক্তি হয়েছিল দুটি। এক, জনগণের সঙ্গে জনগণের। দুই, জনগণের সঙ্গে
শাসকের, আমরা কিন্তু হবসের ক্ষেত্রে দেখেছিলাম চুক্তি একটা হচ্ছে জনগণের সঙ্গে জনগণের, অর্থাৎ প্রথমটা রাজতান্ত্রিক, চরম রাজতান্ত্রিক, আমরা যেটা দেখলাম হবসের তত্ত্বে। আর দ্বিতীয় কি জনগণের সঙ্গে শাসকের। তাহলে লকের মধ্যে চুক্তি হলো দুটো, বোঝা গেছে? জনগণের সঙ্গে জনগণের আর জনগণের সঙ্গে শাসকের। প্রথমটা রাজতান্ত্রিক, পরেরটা কি? এখানে কিন্তু শাসক জনগণের সঙ্গে চুক্তিতে এসছে, জনগণের সঙ্গে শাসকের চুক্তিতে অবস্থান রয়েছে, চুক্তিতে অংশগ্রহণ করেছেন শাসক। তাহলে কি এই শাসক যদি চুক্তি লঙ্ঘন করেন কিংবা জনগণের স্বার্থ বিরোধী কাজ করেন, তাহলে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে এবং বিদ্রোহের মধ্য দিয়ে তাকে পদচ্যুত করতে পারবে। অর্থাৎ এটা আবার সীমিত রাজতন্ত্র, কারণ মানুষ চুক্তি করে পূর্ণ ক্ষমতা অর্পণ করেছেন শাসকের কাছে, রাজার কাছে, লকের মতে। কিন্তু চুক্তি তো দুটো হয়েছে, জনগণের সঙ্গে জনগণের। প্রথমটা চরম রাজতান্ত্রিক আর দ্বিতীয়টা জনগণের সঙ্গে শাসকের, অর্থাৎ শাসক চুক্তিতে অংশগ্রহণ করেছেন, তাই চুক্তি লঙ্ঘন করলে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে। তার মানে বিদ্রোহের মধ্য দিয়ে সরকারকে তার মসনদ থেকে, রাজাকে তার মসনদ থেকে পদচ্যুত করতে পারে। তার মানে পরেরটা জনগণের একটা ভূমিকা আছে, তাই সীমিত রাজতন্ত্রে জন্ম দিয়েছেন। তাহলে লক কি করলেন? লক করলেন কি? সীমিত রাজতন্ত্রে জন্ম দিলেন। তাহলে এক, লকের মতে চুক্তি হয়েছিল দুটি, জন্ম দিলেন কি? সীমিত রাজতন্ত্রের জন্ম, সীমিত রাজতন্ত্রের জন্ম হলো। আর তিন আসছি, তিন কি? জনগণ শাসকের বিরুদ্ধে বা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারছে, রাজার আইন একমাত্র আদেশ নয়, জনগণ কথা বলছে। আমরা হবসের ক্ষেত্রে কী দেখলাম? আইনগত সার্বভৌমিকতা, রাজার আদেশই আইন। কিন্তু লকের মতে রাজার আদেশ আইন নয়। যে চুক্তি দুটো হয়েছে, দ্বিতীয় চুক্তি অনুসারে জনগণের একটা ভূমিকা আছে। তাহলে এখানে মানে বিপ্লব করতে পারবে, মিছিল করতে পারবে রাজার বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, তার চুক্তি লঙ্ঘনের জন্য বা জনগণের বিরুদ্ধে কাজের জন্য তার বিরুদ্ধে সভা সমিতি, মিছিল, মিটিং সব করতে পারবে এবং তাকে সিংহাসন থেকে পদচ্যুত করতে পারবে। তার মানে জনগণের হাতে একটা ক্ষমতা থাকলো। তার মানে রাজনৈতিক সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন লক। কি? রাজনৈতিক সার্বভৌমিকতা। তাহলে আমরা এখানেও দেখলাম লকের মতে যে তিনটে বিষয়, যে চুক্তি হয়েছিল দুটি, সীমিত রাজতন্ত্রের জন্ম, কারণ জনগণ সেখানে প্রভাব বিস্তার করতে পারছে, আর রাজনৈতিক সার্বভৌমিকতার জন্ম, মানে জনগণের ইচ্ছার উপরেও চুক্তি লঙ্ঘন করলে যে শাসককে তার সিংহাসনচ্যুত হতে হবে, তাই রাজনৈতিক সার্বভৌমের জন্ম দিয়েছেন লক। তাহলে আমরা দেখলাম যে সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে লক বর্ণিত প্রাকৃতিক রাজ্য এবং তার চুক্তি আমরা দেখলাম। এবার আমরা দেখব সামাজিক চুক্তি মতবাদের ক্ষেত্রে রুশোর মতবাদ।
রুশো কীভাবে প্রাকৃতিক রাজ্যকে বর্ণনা করেছেন এবং কিভাবে চুক্তির দ্বারা রাষ্ট্র তৈরি হয়েছে, আমরা এবার রুশোর মতবাদটাকে দেখব। 1712-1778 তার জন্ম মৃত্যু। রুশো 1762 সালে 1762 সালে সোশ্যাল কন্ট্রাক্ট দার্শনিক রুশো 1762 সালে তার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্রাক্ট নামক গ্রন্থে তিনি প্রাকৃতিক রাজ্যের বর্ণনা দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন প্রাকৃতিক রাজ্যে মানুষ ছিল সহজ সরল অনাড়ম্বর। সহজ সরল অনাড়ম্বর। মানুষের মধ্যে মূলত কোনো রকম ভেদাভেদ ছিল না। সহযোগিতা, সহমর্মিতা বিরাজ করত। প্রকৃতি রাজ্যে হিংসা, দেশ, ঘৃণা এগুলো ছিল না বলে রুশো মনে করেন। রুশো বলেছেন যে সমাজ ছিল একটা স্বর্গের মতো। স্বর্গ, মর্ত, বলছে এই মর্তধামে সমাজ ছিল একটা স্বর্গের মতো, কারণ মানুষের মধ্যে কোনো হিংসা, দেশ, ঘৃণা নেই। মানুষের জীবন ছিল সহজ সরল অনাড়ম্বর। তাহলে এই প্রাকৃতিক রাজ্য ছিল রুশোর মতে একটা মর্তের স্বর্গ। এই মর্তধামে একটা স্বর্গের মতো পরিবেশ। কি স্বর্গ কাকে বলে? বলো তোমরা, স্বর্গ কি? আমরা জানি যে আমরা যদি পুণ্য কাজ করি স্বর্গে যাব, আর খারাপ কাজ করে নরকে যাব। এটা আমাদের আধ্যাত্মিক বিশ্বাস না। স্বর্গ নরক মানুষের মধ্যেই আছে। ভালো কাজ করলে, তুমি যদি খুব ভালো কাজ করো, তাহলে খুব ভালোভাবে বসবাস করো, প্রত্যেকের মধ্যে যদি সহানুভূতিশীলতা থাকে, ভ্রাতৃত্ব বোধ থাকে, ধর্মীয় ভেদাভেদ না থাকে, কোনো বর্ণ বিদ্বেষ না থাকে, তাহলে দেখবে সমাজে একটা স্বর্গরাজ বিরাজ করছে। আর যখন তুমি এগুলো দেখবে যে মানুষের মধ্যে হিংসা, ঘৃণা, দেশ, খুন, লুট, রাজ, এটা হচ্ছে নরক যন্ত্রণা। আমরা কি দেখলাম? যে রুশো বলছেন প্রাকৃতিক রাজ্য ছিল মর্তের স্বর্গ। আমরা বললাম যে স্বর্গ নরক মানুষের মধ্যেই রয়েছে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝেতে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। স্বর্গ নরকের বিষয়টা মানুষের মধ্যে। আমরা যদি সহজভাবে, সহজ সরলভাবে, অনাড়ম্বরভাবে জীবনযাপন করি, প্রত্যেকের সাথে মিলেমিশে থাকি, কোনো রকম বিদ্বেষ যদি না থাকে সমাজে, তাহলে সেই সমাজটা হচ্ছে স্বর্গের মতো। তাহলে রুশো এরকম সমাজকে কল্পনা করলেন যে এরকম প্রাকৃতিক পরিবেশে মানুষ বসবাস করতো। তাহলে চুক্তি করলো কেন? প্রশ্ন, চুক্তি করলো কেন? চুক্তি কেন করলো? রুশো বলছেন যে এরকম যে একটা মর্তের স্বর্গ একদিন নরকে পরিণত হলো। মর্তের স্বর্গ একদিন নরকে রূপান্তরিত হলো। কেন? জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি, জনসংখ্যা বাড়তে থাকলো। এই জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলো এবং মানুষের মধ্যে বিচার শক্তির বিকাশ ঘটল। এই যে জনসংখ্যা বৃদ্ধি, বিচার শক্তির বিকাশ, এই জনসংখ্যা বৃদ্ধির ফলে
ব্যক্তিগত সম্পত্তির যে উদ্ভব, এই যে তিনটা প্রক্রিয়া দেখলাম, এর ফলে কি হলো? পরিবেশ আবার বিষাক্ত হলো, সমাজ আবার দুর্বিষহ হলো, সমাজ আবার বিষময় হয়ে উঠল, একটা অরাজক পরিবেশ তৈরি হলো। এই অরাজক পরিবেশ থেকে মানুষ মুক্তির জন্য চুক্তি করে রাষ্ট্রের সৃষ্টি করেছেন বলে রুশো মনে করেন। তা রুশোর চুক্তির ধরনটা একটু আলাদা। রুশো বলেছেন যে চুক্তি করে মানুষ কোনো ব্যক্তিকে ক্ষমতা অর্পণ করে দেয়নি, মানুষ নিজেদের মধ্যে চুক্তি করেছে এবং পুরো ক্ষমতা নিজেদের মধ্যেই অর্পণ করেছে, যাকে বলা হয় সাধারণের ইচ্ছা। সাধারণের ইচ্ছা অর্থাৎ জেনারেল উইল। মানুষ নিজেরা চুক্তি করে পূর্ণ ক্ষমতা সাধারণের ইচ্ছার কাছে অর্পণ করেছে, সাধারণের ইচ্ছার কাছে, যা বলে জেনারেল উইল। নিজেরাই সার্বভৌম, নিজের চুক্তি করে পূর্ণ ক্ষমতা অর্পণ করেছে নিজেদের উপর। তবে রুশোর মতে এই যে সাধারণ ইচ্ছার পূর্ণ ব্যাখ্যা আমরা পাইনি। সাধারণ ইচ্ছা বলতে তিনি কী বুঝিয়েছেন তার ব্যাখ্যা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অসম্পূর্ণ রয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক, রুশো পুরো সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে অর্পণ করতে চেয়েছেন। মূলত এখান থেকেই, এই রুশোর যে চিন্তাভাবনা থেকেই বর্তমানে আধুনিক রাষ্ট্রে জনগণের সার্বভৌমিকতার উদ্ভব হয়েছে। তাহলে জনগণের সার্বভৌমিকতার জনক কে? তাহলে প্রশ্ন একটা এসে কি, জনগণের যে সার্বভৌমিকতা, জনগণের শেষ কথা বলবে। আজকের দিন আমরা দেখছি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণই হচ্ছেন শেষ কথা। আজকের যে আধুনিক রাষ্ট্রে জনগণ চূড়ান্ত ক্ষমতা ভোগ করেন। তাহলে দার্শনিক রুশো তার ব্যাখ্যার মধ্য দিয়ে জনগণের সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন এবং তিনি রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন লকের মতো, লক যেটা করেছিলেন। তাহলে আমরা দেখলাম হবস, লক, রুশো তার রাষ্ট্র উৎপত্তির ক্ষেত্রে তাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন সেটা আমরা দেখলাম, বুঝলাম। ঠিক আছে, এবার আমরা দেখব যে সমালোচনা। আমি খুব সংক্ষেপে আলোচনা করব সমালোচনাটা। আমরা হবস, লক, রুশো এরা রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে যা ব্যাখ্যা দিয়েছেন আমরা খুব সংক্ষেপে তার ক্রিটিসাইজটা করব। সমালোচনা, সামাজিক চুক্তি মতবাদ যেটা দেখলাম তা কোনো মতেই ত্রুটিমুক্ত নয় বা সমালোচনার ঊর্ধ্বে নয়। এই মতবাদ একটা অনৈতিহাসিক মতবাদ, কারণ চুক্তির দ্বারা রাষ্ট্র তৈরি হয়েছে এরকম ইতিহাসে কোনো নজির নেই। কারণ চুক্তির আগে এই মতবাদে বলা হয়েছে যে প্রাক সামাজিক পরিবেশে মানুষ বসবাস করত, একটা রাজনৈতিক চেতনাশূন্য মানুষ ছিল। তাহলে ওই রাজনৈতিক চেতনাশূন্য মানুষ কি করে চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র তৈরি করবে? এটা একটা অকল্পনীয়। তারপরে হচ্ছে যে কল্পনাপ্রসূত মতবাদ। এই সামাজিক চুক্তি মতবাদটি টোটালটাই হবস, লক ও রুশো একটা কল্পনার উপর ভিত্তি করে তার তত্ত্বকে দাঁড় করিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক রাজ্যে হবস, লক, রুশো যে প্রাকৃতিক রাজ্যের বর্ণনা দিয়েছেন পুরোটাই দাঁড়িয়ে রয়েছে তাদের একটা কাল্পনিক চিন্তার ওপরে। তাই এই মতবাদটি কাল্পনিক মতবাদ, একটা বিপজ্জনক মতবাদ। কেন বিপজ্জনক মতবাদ? জনগণ চুক্তি করে রাষ্ট্র তৈরি করেছে, হবস, লক, রুশো বললেন।
জনগণ যদি চুক্তি করে রাষ্ট্র তৈরি করে, তাহলে জনগণ সেই রাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা করবে এবং প্রভাবিত করবে, যা একটা বিপজ্জনক। আজকের দিনেও তাই রাজনীতিকে বা সরকারকে বা সরকারি যে বিভিন্ন উইংস রয়েছে, সেখানে রাজনৈতিক নেতারা প্রভাব বিস্তার করছেন, যেটা ভয়ঙ্কর প্রশাসনের ক্ষেত্রে। তাহলে এই মতবাদটি একটা বিপজ্জনক মতবাদ। আরেকটি হচ্ছে যে প্রাকৃতিক রাজ্যে বা প্রাকৃতিক সমাজে আইন ছিল না। ভালো কথা আমরা জেনেছি, হবস লক রুসো তাই বলেছেন, এরা প্রাকৃতিক আইন মেনেই চলতো। তো যখন আইন ছিল না, অথচ অধিকার আর স্বাধীনতা ছিল, যে রুসো বলেছেন যে প্রাকৃতিক রাজ্যে মানুষ একটা মর্ত্যধামে স্বর্গে নেই বসবাস করত, সমাজ ছিল মর্ত্যের স্বর্গ। লকও তাই বলেছেন যে মানুষের মধ্যে মানুষের কোনো হিংসা, দেশ ঘৃণা ছিল না, সাম্য স্বাধীনতা বিরাজ করত। তাহলে যেখানে আইন ছিল না, তাহলে আইন না থাকলে সাম্য স্বাধীনতা কখনো বিরাজ করতে পারে? এটা হাস্যকর না? তাহলে এই মতবাদটি একটা হাস্যকর মতবাদ যদি আমরা এদিক থেকে বিচার করতে যাই। আধুনিক রাষ্ট্রের এই মতবাদটি একটি পরিপন্থী। আধুনিক রাষ্ট্রের একটা পরিপন্থী এই মতবাদটি, কারণ আধুনিক রাষ্ট্রের সভ্য হতে গেলে, তাকে সদস্য হতে গেলে অবশ্যই সেই দেশের নাগরিকতা অর্জন করতে হয়, অর্থাৎ একজন ব্যক্তিকে রাষ্ট্রের সদস্য হতেই হবে। কিন্তু সামাজিক চুক্তি মতবাদে যা দেখলাম, যে রাষ্ট্রের সদস্যপদ হওয়া কোনো বাঞ্ছনীয় নয়। সে সদস্যপদ হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু আধুনিক রাষ্ট্রের সদস্যপদ বাধ্যতামূলক। যার জন্য বলছি যে সামাজিক চুক্তি মতবাদ আধুনিক রাষ্ট্রের একটা পরিপন্থী মতবাদ। এই মতবাদটি একটি অসম্পূর্ণ মতবাদ। কারণ অসম্পূর্ণ মতবাদ, এখানে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এখানে রাষ্ট্র সৃষ্টির যে আরও বিভিন্ন উপাদান থাকতে পারে, সেই বিষয়গুলি এখানে আলোচিত হয়নি। জনমতের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এই মতবাদে। জনমতের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, যে জনগণ চুক্তি করে সব রাষ্ট্র তৈরি করেছে। এখানে মানুষের যে বিবেক বুদ্ধি, মানুষ যে নিজেদের বিবেক বুদ্ধি দ্বারা পরিচালিত হয়, সেই জায়গায় সেখানে ওই বিবেক বুদ্ধির কোনো জায়গা রাখেনি চুক্তি মতবাদে। মানুষ একসাথে রাষ্ট্র সৃষ্টি করে চুক্তি করে একটা কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদ হাতে অর্পণ করেছে, কখনো বলছে নিজেদের উপরে অর্পণ করেছে। এই যে একটা বিভ্রান্তমূলক মতবাদে দুষ্ট টোটালটাই সামাজিক চুক্তি মতবাদ। কারণ তিনজন দার্শনিক তিনভাবে ব্যাখ্যা করেছেন, তার সত্যতা নিয়ে আমাদের একটা প্রশ্ন থেকেই যায়। তা সত্ত্বেও বলি যে সামাজিক চুক্তি মতবাদের একটা ঐতিহাসিক গুরুত্ব কিন্তু আছে। ঐতিহাসিক গুরুত্ব আছে। কোথায় আছে? যে সামাজিক চুক্তি মতবাদে মানুষের যে নীচ প্রবৃত্তিগুলো, সেটা তুলে ধরা হয়েছে। তাহলে মানুষের নীচ প্রবৃত্তি থেকে কী করে দূরে আসা যায়, তার একটা শিক্ষা এখান থেকে পাওয়া যেতে পারে। আর কি, যে সাম্য স্বাধীনতার যে ধারণা আজকের দিন রাষ্ট্র ব্যবস্থায় দেখা যায়, সেটা কিন্তু সামাজিক চুক্তি মতবাদ থেকেই এটা নেওয়া। যে সাম্য স্বাধীনতা, লক বলেছিলেন যে মানুষের মধ্যে সাম্য স্বাধীনতা বিরাজমান। এটা প্রাকৃতিক সমাজে, প্রাক রাজনৈতিক সমাজে লক বলেছেন যে মানুষের মধ্যে সাম্য স্বাধীনতা বিরাজমান। তাহলে এই যে সাম্য স্বাধীনতার ধারণা, কনসেপ্টটা কিন্তু আধুনিক রাষ্ট্রে প্রয়োগ ঘটছে। এখানেও কিন্তু সামাজিক চুক্তি মতবাদের একটা ভূমিকা আছে। সর্বোপরি
সর্বোপরি আরও আছে, যেটা যেমন এই জনগণের সার্বভৌমিকতা। আজকের আধুনিক রাষ্ট্রে জনগণই যে শেষ কথা বলেন, তার নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারের পরিবর্তন করতে পারেন। এতে কি হয়? জনগণের সার্বভৌমিকতা প্রতিষ্ঠিত হয়, যেটা রুশো জনগণের সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন। আর রয়েছেন রিচি, আলথুসার, এনারাও রয়েছেন। কিন্তু জনগণের সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন রুশো, এবং এই জনগণের সার্বভৌম যে ক্ষমতা আজকের বর্তমান রাষ্ট্রে খুবই প্রাসঙ্গিক। এই ক্ষেত্রে সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব যে অসীম, তাতে কোনো সন্দেহ নেই। ইংল্যান্ডের যে গৌরবময় বিপ্লব ঘটল কত সালে? 1688 সালে গৌরবময় বিপ্লব। 1688 সালে গৌরবময় বিপ্লব ঘটল ইংল্যান্ডে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1776। ফরাসি বিপ্লব কত সালে? 1789। 1789 সালে ফরাসি বিপ্লব ঘটে। 1688 সালে গৌরবময় বিপ্লব, 1776 সালে আমেরিকার স্বাধীনতার বিপ্লব, আর ফরাসি বিপ্লব ঘটে কোথায়? 1789 সালে। এই বিপ্লবের ক্ষেত্রেও সামাজিক চুক্তি মতবাদের অবদান রয়েছে। কারণ লক বলেছেন, লকের মতে যে দুটো চুক্তি হয়েছিল, দ্বিতীয় চুক্তিটা কি ছিল? যে শাসক যদি অন্যায় করে, জনগণের স্বার্থ বিরোধী কাজ করে, তাহলে মানুষ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে, যেটা গৌরবময় বিপ্লব তার একটা প্রকৃষ্ট উদাহরণ। চরম রাজতন্ত্রের অবসান ঘটিয়ে 1688 সালে গৌরবময় বিপ্লবের মধ্য দিয়ে 1688 সালে চরম রাজতন্ত্রের অবসান ঘটে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবং প্রতিষ্ঠিত হয় কি? পার্লামেন্টের সার্বভৌমত্ব। মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা অর্জন করে বিপ্লবের মধ্য দিয়ে। আর 1789 সালে যে ফরাসি বিপ্লব, সেই ক্ষেত্রেও লকের যে বিপ্লব তত্ত্ব, লকের যে বিপ্লব তত্ত্ব, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছেন বিপ্লবীরা। আর বলতে গেলে সামাজিক চুক্তি মতবাদ একটা বিপ্লবীদের কাছে একটা আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে, তাতে কোনো সন্দেহ নেই। আজকে আমরা এইটুকুই থাকবো। তোমরা ভালো থেকো, ঘরে থেকো, মাস্ক ছাড়া বাইরে বেরোবে না। বাড়ির সকলকে বলবে বাড়ির বাইরে গেলে যাতে মাস্ক অবশ্যই রাখে সঙ্গে, এবং প্রয়োজনে সে মুখে দেবে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।